আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। সব কিছু ক্লিয়ার কিনা জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবার সুস্থ থাকাটা জরুরি। আজকে আমরা অষ্টম ক্লাসে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এভাবে আমাদের ক্লাসগুলো হবে। আচ্ছা, শুরু করা যেতে পারে। ওকে, আমরা গত ক্লাসে 20টি প্রশ্ন দেখেছিলাম। আজকে আমরা 21 থেকে শুরু করব। আমাদের আজকের প্রথম টাইপটা হচ্ছে লব ও হরের পার্থক্য। এটা প্রিন্টে সমস্যা হয়েছিল, এই জন্য এরকম মনে হয়। লব ও হরের পার্থক্য দেয়া থাকলে কিভাবে করতে হয়। মূলত এই টিপটার নাম হচ্ছে ভগ্নাংশ নির্ণয় করা। আপনাকে প্রশ্নে কিছু কন্ডিশন দিয়ে দিবে, আপনাকে বলবে যে আপনি ভগ্নাংশ বের করেন। ওকে, ঠিক আছে। প্রশ্ন 21-এ কি বলা আছে? একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7, ভগ্নাংশটি কত? প্রথমে আমি আপনাদের লিখিত নিয়মটা দেখাবো, তারপর হচ্ছে কিভাবে অপশন টেস্ট করে করবেন সেটা দেখাবো। ওকে, প্রথমে লিখিত নিয়মটা শুরু করি। একটি ভগ্নাংশের মধ্যে কি থাকে? উপরে থাকে লব, নিচে থাকে হর। আচ্ছা, এখন একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য দেওয়া আছে। লব কত হর কত আমি জানি না, আমি ধরে নিব। ধরি লব সমান কি এক্স আর হর সমান ধরি ওয়াই। তাহলে লবটা ধরলাম আমি এক্স, হরটা ধরলাম আমি কি ওয়াই। এখন বলে দিছে লব ও হরের পার্থক্য 1 হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এটার পার্থক্য হবে 1। এটা আমি 1 নং দিলাম। আবার তাদের সমষ্টি 7, মানে এই লব আর হর যোগ করলে এর যোগফলটা হবে 7। এটা 2 নং দিলাম। এখন 1 নং আর 2 নং আমি যদি যোগ করে দেই তাহলে ওয়াই ওয়াই কাটা যায়, 2x, এখানে 8, x সমান হবে 4। তাহলে আমি এক্সটা কি লব পেয়ে গিয়েছি, লবের মানটা কত 4। এখন আমার হর দরকার, কারণ একটা ভগ্নাংশ হওয়ার জন্য কি লব লাগবে হর লাগবে। আপনি লব পেয়েছেন, হরটা কিভাবে পাবো? এই যে কোনো একটা সমীকরণে এক্স এর মান বসাই দিলেই হয়। সাপোজ আমি 2 নংয়ে বসাবো, 2 নংয়ে এক্স এর মান বসিয়ে, আচ্ছা এক্স এর মান আমি 2 নংয়ে বসাইলে 4 প্লাস ওয়াই সমান 7, তাহলে ওয়াই সমান আসে 7 মাইনাস 4 সমান 3। তাহলে ওয়াইটা পাইছেন আপনি 3, তাহলে আপনার ভগ্নাংশটা হবে 4/3। উপরে লব নিচে হর, অ্যান্সার হবে ক নাম্বার অপশন। এখন ভাই এত করে বড় করার মতো সময় পরীক্ষা হলে থাকে না, এই জন্য বিকল্প একটা পদ্ধতি শেখাবো। আমি রিটার্ন নিয়মটা সম্পূর্ণ আবার রিপিট করি। একটা ভগ্নাংশে কি লব থাকে হর থাকে, কত আপনি জানেন না। আপনি লবটা ধরে নিলেন এক্স, হর ধরে নিলেন ওয়াই। এখন এই লব হরের পার্থক্য দেওয়া আছে 1, লব হরের পার্থক্য 1 নং সমীকরণ। সমষ্টি 7, লব হরের সমষ্টি 7 2 নং সমীকরণ। 1 নং আর 2 নং যোগ করে আমি এক্সের মানটা বের করছি। এক্স মানে কি লব, তাহলে আমার হর দরকার। এই হর মানে ওয়াইয়ের মান বের করার জন্য আমি যে কোনো একটা সমীকরণ এক্সের মানটা বসাই দিছি। ওয়াইয়ের মানটা পাইছি 3, তাহলে লব পাইলাম 4, হর পাইলাম 3, আমার অ্যান্সারটা হবে 4/3।
এটা হচ্ছে লিখিত নিয়ম। এখন পরীক্ষা হলে এত সময় থাকে না, আপনি চাইলে অপশন টেস্ট করে ফেলতে পারেন। আমি যদি ক নাম্বার অপশন নেই, খেয়াল করেন, এটা কেউ না বুঝলে বলবেন। উপরে কি লব, নিচে কি হর, তাহলে দেখেন তো এই লব আর হর এর পার্থক্য কত? 1, সমষ্টি কত? 7। তাহলে দুইটা কন্ডিশন প্রশ্নে দেওয়া আছে, দুইটা কন্ডিশনে মিলে গেছে। দেখেন পরবর্তী কন্ডিশন 3 আর 4 কত হয়? 7। কিন্তু 3 আর 4-এর পার্থক্য কিন্তু হয় -1। এখন এই ক নাম্বার আর খ নাম্বার অপশন নিয়ে দ্বিধাবোধ আছে, বা এক এক বইতে এটা কখনো অ্যান্সার এরকম, কখনো অ্যান্সার এরকম। কিন্তু লব কথাটা যেহেতু আগে বলা আছে, তাহলে লব অবশ্যই বড় হবে। তাহলে এখানে কি লব বড়, তাই এটাই আনসার। এটা কেন আনসার হলো না? 6 আর 5 কত হয়? 11। 6 আর 5 11। বলছে লব আর হরে হবে সমষ্টি হবে 7, কিন্তু এখানে 11 হচ্ছে, তাই এই দুইটা অপশন আগেই বাদ। এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে কিভাবে বুঝবেন? লব যেহেতু আগে বলা আছে, তার মানে লব বড় হবে। এই যে লব, এইটাই বড়। যারা বোঝেন নাই, অপশন টেস্ট আমি আবারও বুঝাই। উপরে লব থাকে, নিচে হর থাকে, এটা তো জানি। প্রথম কন্ডিশন লব ও হরের পার্থক্য 1। আপনি দেখবেন যে দুইটার পার্থক্য 1 কিনা, হ্যাঁ 1। আবার এই দুটো যোগ করলে 7 হবে, হ্যাঁ, তাহলে এটাই আনসার। এই দুইটা কন্ডিশন যে অপশনে স্যাটিসফাই হবে সেটাই আনসার। আমরা আর একটা প্র্যাকটিস করি, তারপর না বুঝলে বললেন। একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 2 এবং সমষ্টি 7। তাহলে দেখেন 7 আর 9-এর পার্থক্য কত? -2। বা লব যেহেতু আগে বলা আছে, তাহলে লব বড় হবে, এখানে লব ছোট, এটা বাদ। এটা কত? 9 আর 7-এর পার্থক্য কত? 2। আবার 9 আর 7 যোগ করলে কত হয়? 16। তাহলে এটাই আনসার। 5 সেকেন্ড লাগবে ভাই। আপনি যদি অপশন টেস্টে করেন 5 সেকেন্ড লাগবে আপনার। 11 আর 9 20 কোনো দিন হবে না, কারণ দুইটার যোগফল 16 ক্রস। 13 আর 3 16, কিন্তু এটার পার্থক্য কখনোই আপনার 2 না। খ নাম্বার অপশন দেখেই বোঝা যাচ্ছে। যারা অপশন টেস্টটা বুঝতে পারেন নাই, আবার দেখাই। লব ও হরের পার্থক্য 2 হইতে হবে। লবটা যেহেতু আগে বলছে, এটা বড় হবে, এটা বুঝে নেবেন। তাহলে এখানে লব ছোট মানে এটা আগেই বাদ। এখানে লব কত? 9, হর কত? 7। বলছে পার্থক্য 2, পার্থক্য 2। আবার যোগ করলে 16 হইতে হবে, 16। তাহলে দুইটা কন্ডিশন খ নাম্বার অপশন স্যাটিসফাই করছে। এখন আপনারা একটু কমেন্টে জানাবেন এই দুইটা প্রশ্ন আমরা কে কে বুঝি নাই। একজনে প্রশ্ন করছেন অঙ্কটা যে সমীকরণ করে করতে হবে সেটা কেমনে বুঝবো? এই যে দেখেন, সমীকরণ করবে এটা কিভাবে বুঝবেন? আপনি তো লব হর জানেন না, ধরে নিছেন XY ধরে নিছেন। এখন XY এর মান কিভাবে বের করতে হয়? XY এর মান সমীকরণ সমাধান করে বের করতে হয়। এজন্য বুঝতে হবে এটা সমীকরণের মাধ্যমে করতে হবে। কিন্তু আপনি এই অপশন টেস্ট আপনার কাছে বেটার একটা অপশন, বেটার একটা সলিউশন, ঠিক আছে? কারণ XY ধরে করে সেই সনাতন পদ্ধতি আর নাই এখন, আপনি অত সময় নিয়ে পাবেন না। যাদের লিখিত নিয়মটা দরকার, লব ধরবেন x, হর ধরবেন y, x মাইনাস y সমান হবে 2, x প্লাস y সমান হবে 16। সমীকরণ সমাধান করে x y মান বের করবেন। ভোরের পাখি এই আইডি থেকে বলছেন যে ক্লিয়ার না, সবার ক্ষেত্রে এক প্রবলেম কিনা, নেট প্রবলেম কিনা। ক্লিয়ার আছে? তাহলে 23 নাম্বারটা আমরা করি। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7। লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়। কন্ডিশন দুইটা, দাদাভাই বোঝেন আগে। লব ও হরের সমষ্টি 7। প্রথম কন্ডিশন দেখেন, 3 আর 4 মিলে 7 হয়, 2 আর 3 মিলে 5 হয়, তাহলে এটা আগেই বাদ প্রথম কন্ডিশন অনুযায়ী। 5 আর 2 7, আর 9 আর 5 14, এটাও বাদ। দুইটা কন্ডিশন, লব ও হরের সমষ্টি 7, মানে উপরের সংখ্যা নিচের সংখ্যা যোগ করলে 7 হবে। ক নাম্বার অপশনে 7 হচ্ছে, ক নাম্বার অপশনে 7 হচ্ছে না, তাই বাদ। গ নাম্বার অপশনে 7 হচ্ছে, রেখে দিলাম। গ নাম্বার অপশনে 7 হচ্ছে না, বাদ। এখন ক অথবা গ এর অ্যান্সারটা হবে। দ্বিতীয় কন্ডিশন বলছে লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে। এখানে লব কত? 3, এর সাথে 1 যোগ করলে হয় 4। দেখেন তো হরের সমান হয়েছে কিনা, এটাই অ্যান্সার। এটা কেন অ্যান্সার হবে না? লব কত? 2, এর সাথে 1 যোগ করলে কত হয়?
3 হয়, কিন্তু হরের সমান তো হচ্ছে না, হর কত 5, তাহলে অ্যান্সার ক নাম্বার অপশন দেখেই বুঝে যাবেন। দুইটা কন্ডিশন আমি আবার বলি, লব ও হরের সমষ্টি 7, উপরের সংখ্যা নিচের সংখ্যা যোগ করলে 7 হচ্ছে এইখানে আর এইখানে, এই দুইটা 7 হচ্ছে না মানে আগেই বাদ। দ্বিতীয় কন্ডিশন, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হবে, লব আছে 3, এর সাথে 1 যোগ করলে হয় 4, তার মানে কন্ডিশন ঠিক আছে। আমি সামনে যাব কিনা বলেন? বুঝছি। আজকে যে বাঁশখুঁটির অঙ্ক শেখাবো আপনাদের, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন। ওকে, পরবর্তী টাইপে চলে যাচ্ছি। একটা প্রশ্ন আগে দেখি, কোন সংখ্যার 2/7 64 এর সমান, কোন সংখ্যার 3/7 48 এর সমান, কোন সংখ্যার এত অংশ 80 এর সমান। মানে প্রশ্নে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, বলবে কোন সংখ্যার এই ভগ্নাংশটার একটা মান দেওয়া থাকবে। রুবেল মাহমুদ ভাই বলছেন ক্লিয়ার না, আসলে ক্লিয়ার থাকার কথা, তারপরও জানি না। আর আপনাদের যাদের ক্লিয়ার না, আপনাদের ব্যক্তিগত নেটটা একটু চেক করবেন। আমার মনে হয় ম্যাক্সিমাম দের ক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার আছে, তারপরেও যদি সবার প্রবলেম হয় আমি তখন অফ রাখবো, ঠিক আছে? বিষয়টা আগে প্রশ্নটা টাইপটা বুঝবেন। কোন সংখ্যার 2/7 64 এর সমান। এখন এই কোন সংখ্যা আমি তো জানি না, ধরে নিব, ধরি সংখ্যাটি এক্স, তাহলে প্রশ্ন মতে এক্স এর 2/7, এটা মানটা কত হবে? 64। এক্স এর মানে গুণ 2/7 সমান 64, এক্স সমান কি হবে? এই ভগ্নাংশটা এই পাশে এসে উল্টে যাবে, জাস্ট 32, 7 32, 224। এটা হলো আপনার লিখিত নিয়ম, যে কোন সংখ্যা আমি তো জানি না, ধরে নিচ্ছি এক্স, তার মানে এক্স এর 7/2 করলে এই মানটা হবে 64, ক্যালকুলেশন করলে এক্স এর মানটা বের করলাম। কিন্তু এটা টেকনিক আছে, চাইলে আমরা খুব সহজে করে ফেলতে পারি। যদি এরকম একটা ভগ্নাংশ দেয়া থাকে আর এরকম একটা মান দেওয়া থাকে আর সংখ্যা বের করতে বলে, আপনি জাস্ট প্রথম যে ভগ্নাংশটা দেওয়া থাকে উল্টাইয়া দেন, 2/7 উল্টাইলে হবে 7/2 গুণন সংখ্যাটা বা এই মানটা, শেষ। 5 সেকেন্ডে করে ফেলতে পারবেন আপনারা। নিয়মটা কি? প্রশ্নে যে ভগ্নাংশ দেওয়া থাকবে তাকে উল্টাইয়া এই সংখ্যার সাথে গুণ করে দিবেন। আরও একটা প্র্যাকটিস করি আমরা। এখানে ভগ্নাংশ দেওয়া আছে কত? 3/7, একে উল্টাইয়া দেন, আস্তে করে এই সংখ্যার সাথে গুণ করে দেন, আপনার অ্যান্সার শেষ। খুবই মজা। 112। তাহলে এই প্রশ্নটার অ্যান্সারটা আপনারা বের করেন তো, কোন সংখ্যার 4/7 80 এর সমান। যারা লিখিত নিয়মে করতে চান এভাবে এক্স ধরে, কোন সংখ্যার আপনি জানেন না, তার মানে এক্স এর 2/7 এই মানটাই হবে 64। এখন এক্স এর মানটা বের করলে হচ্ছে। এটা বের করেন সবাই, 26 নাম্বার সবাই বের করবেন। দ্রুত বের করবেন। ওকে, সবার অ্যান্সারটাই হয়েছে। আস্তে করে ভগ্নাংশটা উল্টাইয়া দেন, 4/7 উল্টাইলে হবে 7/4, এর সংখ্যার সাথে গুণ করে দেন। তাহলে এই টাইপটা ক্লিয়ার। অ্যাঙ্গেল জেসমিনা বলছেন 270, 270 না 140 হবে, আপনার ক্যালকুলেশন বলেছে। প্রথম ভগ্নাংশটাকে উল্টাইতে বলছি, প্রদত্ত ভগ্নাংশটাকে উল্টাইতে বলছি, উল্টানো মানে বোঝেন না, লবকে হর করবেন, হরকে লব করবেন। উপরে আছে 4, এটা যাবে নিচে, 7 আছে নিচে, এটা যাবে উপরে, শেষ। এবারে এই সংখ্যার সাথে গুণ করে দিবেন। কিভাবে আসলো? এই যেভাবে আসছে। ওকে, সামনে যাওয়া যেতে পারে নাকি?
প্রশ্ন 27-এ বলা আছে কোন জমির 8-এর 3 অংশের মূল্য 375 টাকা হলে ওই জমির 5-এর 1 অংশের দাম কত। তো এখানে জমির পরিমাণ আর দাম, যেহেতু দাম বের করতে বলছে ঐকিক নিয়ম অনুযায়ী দামটা শেষে লিখবো আমরা, ঠিক আছে। দামটা কি করব, শেষে লিখব। তাহলে 3/8 অংশের মূল্য 375 টাকা। 1 অংশের মূল্য বেশি হবে। আর আমি কি বলছিলাম, যখন ভগ্নাংশ থাকবে তখন কম বেশি হিসাবটা উল্টা, বেশি হলে ভাগ হয়। 1 অংশের মূল্য বেশি, তা আমরা জানি কি ঐকিক নিয়মে বেশি হলে গুণ হয়, কিন্তু যখন ভগ্নাংশ দেওয়া থাকবে তখন ভাগ হবে। এটা আপনাদের আমি ঐকিক নিয়মের ক্লাসে বলে দিয়েছিলাম। এ বেশি হওয়ার কারণে ভাগ, অতএব 1/5 অংশের মূল্য, এটা কম হবে তাই গুণ। তাহলে 375 এই 8 উপরে চলে যাবে, নিচে আসবে 3, আর 1/5 যদি উপরে লেখেন এই 5 নিচে চলে আসবে। ক্যালকুলেশনটা আমি আরেকবার দেখাই, পরে আবার বুঝবেন না। সাউন্ডে কার প্রবলেম হচ্ছে? 375 3/8 1/5 উপরে গুণ হবে। এখন 375 এই 8 তো উপরে যাবে, 3 নিচে থাকলে এই 5টা নিচে চলে আসবে, এই তো 3 5 15, 15 দিয়ে 375 কাটলে হয় 25, 8 25 200। ভগ্নাংশের ক্ষেত্রে ঐকিক নিয়মের যে আমাদের গুণ ভাগের যে নিয়মটা, যে বেশি হলে গুণ হয়, সেটা উল্টে যাবে। মানে ভগ্নাংশ দেওয়া থাকলে বেশি হলে হয় ভাগ, কম হলে হয় গুণ, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা বোর্ড বইয়ে 6ষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের একটা কোশ্চেন দেখাবো, উদাহরণ 4। সাউন্ড প্রবলেম, মনে হয় সাউন্ড প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় মাইক্রোফোন খুলে ফেলা যাবে, সমস্যা নেই। ক্যালকুলেশনটা বোঝেন নাই? আচ্ছা, আর একবার দেখেন, এখানে 375 আছে, 3/8 নিচে ভাগ আছে, এটা কমের কারণে এই ভগ্নাংশ থাকে গুণ হবে। এই পর্যন্ত ক্লিয়ার। এখন যখন আপনি ক্যালকুলেশনটা করবেন 375 ঠিক থাকলো, এই 5টা কি নিচে চলে আসে, এই 8 কি উপরে চলে যায়, এখানে তো কিছুই থাকবে না, এই 8টা উপরে চলে যাবে। যখন আপনি ভাগটাকে গুণ আকারে লিখবেন 8টা উপরে চলে যাবে। আচ্ছা, যারা ওইভাবে বোঝেন নাই, এখানে 2টা ভগ্নাংশ খেয়াল করেন, আপনাদের ভাঙাই দেখাই, 375 নিচে 5, এখন মনে হয় পারবেন। এই যে প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে আর পরবর্তী ভগ্নাংশটা উল্টে যাবে, যারা বোঝেন নাই তাদের জন্য। এই যে 3 5 15, 375 গুণন 8 25, 8 25 200। যারা বোঝেন নাই, উপরে একটা ভগ্নাংশ হচ্ছে 375/5, নিচেরটা এইটা দেখুন, উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা উল্টে যাবে, সহজ হিসাব। আর এটা সহজ একটা প্রশ্ন ভাই, 3/8 অংশের মূল্য দেওয়া আছে এত টাকা, 1 অংশের মূল্য বেশি তাই ভাগ, এত অংশের মূল্য কম তাই গুণ, শেষ। একদম সিম্পল ঐকিক নিয়মে করছি। কোন লাইন বোঝেন না সেটা বলতে পারেন। 28 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি, গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি তার সম্পত্তির 8-এর 1 অংশ স্ত্রীকে, 2-এর 1 অংশ পুত্রকে, 4-এর 1 অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? এই ধরনের যত প্রশ্নই দেওয়া থাকুক না কেন, আমার টাকাটা বের করতে হবে বা সম্পত্তির মূল্য। এখন মূল্য দেওয়া আছে কিসের? অবশিষ্টর মূল্য বা অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে। তার মানে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই ব্যক্তি তার স্ত্রী পুত্র মেয়েকে দেওয়ার পর তার সম্পত্তি কতটুকু অবশিষ্ট আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, যে ওই ব্যক্তি কতটুকু দান করলো আর কতটুকু অবশিষ্ট আছে। একজনে লিখছেন লাইভ বেজে পড়ে কিছুক্ষণ পর পর। এই যে এক একজন একটা সমস্যা হচ্ছে, সবার কি এক প্রবলেম? যাদের লাইভটা বেজে পড়তেছে আপনারা লাইভটা কেটে আবার জয়েন হন নতুন করে।
ওকে, তাহলে আমি কি বলছি, টাকা দেওয়া আছে অবশিষ্ট, তো আপনি যখন বের করবেন অবশিষ্ট দিয়ে বের করতে পারবেন। এজন্য আপনার দেখা উচিত যে ওই ব্যক্তি কতটুকু দান করলো, কতটুকু অবশিষ্ট থাকলো। শুরু করলাম। ওই ব্যক্তি মোট সবাইকে, স্ত্রী পুত্র সন্তানকে মোট দান করলেন, একেবারে লিখলাম। স্ত্রীকে 8/1, পুত্রকে 2/1, মেয়েকে 4/1। 8 লসাগু 4, 2, তার মানে 8/7 8/7 সে কি দান করে ফেলছে। অবশিষ্ট আছে কতটুকু, আমরা কি জানি, মোট সম্পত্তি মানে এক অংশ, তাহলে মোট সম্পত্তি থেকে যতটুকু দান করলো সেটা বাদ দিলেই কিন্তু এই যে 8 লসাগু 8 - 7, তার মানে 1/8। এটা বোঝা যায় যে 8/7 যদি দান করে তাহলে 8/1 বাকি আছে, এভাবে বুঝবেন। 8/7 যদি দান করে তাহলে 8/1 বাকি আছে, আর না বুঝলে এভাবে বের করবেন। মোট সম্পত্তি থেকে যতটুকু দান করলো সেটা বিয়োগ করলে অবশিষ্টটা পাওয়া যাবে। এখন এই অবশিষ্ট সম্পত্তির মূল্যে কিন্তু 60,000 টাকা দেওয়া আছে, তার মানে 8/1 অংশের দাম 60,000 টাকা। অতএব সম্পূর্ণ সম্পত্তি মানে এক অংশ, এক অংশের দাম কি বেশি হবে, তাই গুণ। 8/1 অংশের দাম 60,000 টাকা, এক অংশের দাম কি বেশি। এখন আমরা জানি কি ভগ্নাংশ থাকলে ভাগ করতে হয়, তাই তো, এই যেটা ভাগ করলে 8টা উপরে গুণ চলে যাবে, তাহলে 6টা 48 আর কটা শূন্য, 4টা শূন্য। এটাই আছে অ্যান্সার। তো ম্যাথটা একদম সহজ আছে ভাই, যারা বোঝেন নাই। টোটাল সে দান করছে এই সম্পত্তিটা, অবশিষ্ট আছে এই সম্পত্তিটা, 8/, মানে অবশিষ্ট সম্পত্তির দাম প্রশ্নে দেওয়া আছে, 8/1 দাম এত টাকা আছে, তাহলে সম্পূর্ণ দাম বেশি হবে। আর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা কি, বেশি হলে ভাগ হয়, তাই এটা অ্যান্সার। কে কে বুঝি নাই, 4,80,000 টাকা অ্যান্সার। এই যে 4,80,000 টাকা। তো সামনে যাব কিনা বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কারো কোনো সমস্যা থাকলে বলবেন। আর হচ্ছে আর একবার বলতে হবে, 2-3বার তো বললাম, একদম সহজ হিসাব বোঝে না কেন। মনে করেন আপনার বাবা আপনাকে, আপনার মাকে এবং আর আপনার ভাইকে মোট সম্পত্তি দান করছে এত অংশ, এত অংশ, তাহলে টোটাল দান করছে এত অংশ, 8/7 দান করছে। তাহলে আপনি দেখবেন অবশিষ্ট কতটুকু সম্পত্তি আছে। কেন দেখবেন, কারণ অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে। তাহলে অবশিষ্ট সম্পত্তিটা কীভাবে বের করব, আমরা জানি গণিতে মোট সম্পত্তি মানে এক অংশ, তাহলে মোট সম্পত্তি থেকে বিয়োগ করব যতটুকু দান করা হয়েছে, বিয়োগ করলে পাবো যতটুকু অবশিষ্ট আছে। এই অবশিষ্ট সম্পত্তির দাম 60,000 টাকা, তাহলে সম্পূর্ণ সম্পত্তির দাম হবে 4,80,000 টাকা। পেজের নিচে অংশটা যাদের দেখা যায় না তারা কমেন্টটা টান দিয়ে ধরে রিমুভ করে দেন, ঠিক আছে। এখানে স্পেস অনেক, যাদের দেখা যায় না কমেন্টটা টান দিয়ে আপনি হচ্ছে রিমুভ করে দেন, মানে আশেপাশে স্ক্রল করলে আপনার কমেন্টটা হাইড হয়ে যাবে। এখন আমরা শিখব ভগ্নাংশ তৈরি করা। আর একটা কোশ্চেন পড়ে নেই। এক ব্যক্তির রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে তার রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ। এই অংশ বের করা মানে হচ্ছে ভগ্নাংশ বের করা। এখন দেখেন দুইটা পার্ট, রমজান মাসের আয়, সারা বছরের আয়ের কত অংশ এটা বের করতে হবে। তো ভগ্নাংশের কি থাকে, লব থাকে আর হর থাকে। একটা কথা মনে রাখবেন, এখানে দুইটা পার্ট, যে রমজান মাসের আয় আর সারা বছরের আয়। এখন উপরে লিখবেন কোনটা আর নিচে লিখবেন কোনটা, দেখবেন যার সাথে থাকবে রমজান মাসের শুধু আয় আর আয় এর
সারা বছরের আয়, তাহলে রটা যার সাথে থাকবে অথবা র আর এর যার সাথে থাকবে সেটা হবে হর, সেটা হর হবে। এই টেকনিকে মনে রাখবেন। এর আগে প্রশ্নটা বুঝাই আসি, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, এক ব্যক্তির রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। এই কথাটার মানে কি? মনে করেন আপনি রমজান মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। একটা বছরে 12 মাস, 12 মাসের 1 মাস রমজান। তো কি বলছে, রমজান মাসে যা আয় করবেন সেই আয়টা বাকি 11 মাসের আয়ের সমান হবে। তার মানে রমজান মাসে 2 লক্ষ টাকা ইনকাম করলে বাকি 11 মাস বসে আপনি 2 লক্ষ টাকা ইনকাম করবেন। কথাটা এইটা কিনা? আপনি রমজান মাসে 50,000 টাকা ইনকাম করলে বাকি 11 মাস বসে 50,000 টাকা ইনকাম করবেন। কথাটা আগে বোঝেন। তাহলে রমজান মাসের আয় তো আমি জানি না, ধরে নিই রমজান মাসের আয় ধরি X টাকা। তাহলে আপনারা এই কমেন্টে বলেন 11 মাসের আয়ও কি X টাকাই হবে? কারণ রমজান মাসে যা আয় করব বাকি 11 মাসের আয়ের সমান টাকা। তাহলে মোট বছরের ইনকাম কত, বা সারা বছর, সারা বছরে কয়টা মাস? 12 মাস। তাহলে 12 মাসের 1 মাস আয় করে X টাকা, আর বাকি 11 মাস বসে আয় করে X টাকা, টোটাল আয় করি 2X টাকা। এখন আমি ভগ্নাংশ বানাবো। সারা বছর একটা পার্ট, রমজান মাসে একটা পার্ট। কোনটার নিচে হবে? যার সাথে র আছে, আয় এর, আর এখানে শুধু আয়। তাহলে এই সারা বছরটা নিচে, আর রমজান মাস উপরে। তাহলে সারা বছর আয় করেন 2X টাকা, রমজান মাসে আয় করেন X টাকা। X কাটা হাফ হচ্ছে আপনার অ্যান্সার। ভগ্নাংশ হয়ে গেছে। একদম ইজি প্রশ্ন ভাই। এক ব্যক্তির রমজান মাসের আয়, রমজান মাসে X টাকা আয় করে, তার বাকি 11 মাসের আয়ের সমান মানে কি? বাকি 11 মাস বসে X টাকা আয় করবে। তাহলে সারা বছর কত টাকা আয় করতেছে? রমজান মাসে X টাকা আর 11 মাসে X টাকা, টোটাল 12 মাসে 2X টাকা। তাহলে নিচে হবে 2X, উপরে হবে X। কাহিনী শেষ। 29 কে বুঝি নাই। আচ্ছা, আর একটা খেয়াল করেন, মৌমিত ইসলাম বোঝেন নাই, কোন লাইনটা বোঝেন নাই? তো বারবার বলতেছি, কোন লাইনটা বোঝেন না সেটা বলবেন। রমজান মাসের আয় X টাকা ধরছি কেন? আমি তো জানি না আমি কয় টাকা আয় করি। এক ব্যক্তির কোশ্চেনটাকে ভালো করে দেখেন। এক ব্যক্তির রমজান মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। এখন মনে করেন আপনি রমজান মাসে 50,000 টাকা ইনকাম করেন, তার মানে বাকি 11 মাস বসে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারেন, কারণ আয় সমান। বলে দিচ্ছি, আপনি রমজান মাসে আপনার ইনকাম ভালো, আপনি রমজান মাস বসে 2 লাখ টাকা সাপোজ ইনকাম করেন, এই ইনকামটা বাকি 11 মাসের আয়ের সমান। তার মানে বাকি 11 মাসে আপনি এই 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনাকে বলছে তার রমজান মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ, মানে একটা ভগ্নাংশ বের করতে বলছে। আচ্ছা, রমজান মাসের আয়টা আমি জানি না, ধরে নেব X টাকা। রমজান মাসে যদি আমি X টাকা আয় করি, বাকি 11 মাস বসে আমি X টাকায় আয় করতে পারবো। তাহলে আমার সারা বছরের টোটাল ইনকাম কত? রমজান মাসে X টাকা, বাকি 11 মাস বসে X টাকা, টোটাল 2X টাকা। এটা ক্লিয়ার? এখন আমার তো একটা ভগ্নাংশ বানাইতে বলছে, অংশ। এখানে 2টা পার্ট, রমজান মাসের আয় একটা পার্ট, সারা বছরের আয় একটা পার্ট। এখন এই দুইটার মধ্যে কোনটা নিচে দেবো, কোনটা উপরে দিব? যার সাথে র থাকবে, যে আয় এর সাথে র আছে না, বা যেটা শেষে থাকবে সেটা হয় নিচে, আর রমজান মাসটা হবে উপরে। তাহলে সারা বছরের আয় 2X টাকা, রমজান মাসের আয় X টাকা, তাহলে X কাটা হাফ হচ্ছে আনসার। এই একটা ম্যাথ করেন, আরও ক্লিয়ার হবেন। 4টি 1 টাকার নোট আর 8টি 2 টাকার নোট একত্রে, এখানে দেখবেন কত টাকা হয়? 8টি 5 টাকার নোটের কত অংশ? এখানে দেখবেন এই যে নোট এর সাথে র আছে, তার মানে এটা নিচে হবে। তাহলে দেখেন, প্রথমে 4টি 1 টাকার নোট, আপনার কাছে 4টি 1 টাকার নোট আছে, তার মানে কয় টাকা আছে? 4 টাকা আছে। 8টি 2 টাকার নোট, আপনার কাছে যদি 8টি 2 টাকার নোট থাকে, তার মানে কয় টাকা আছে? 16 টাকা আছে। টোটাল কয় টাকা আছে এখানে? 20 টাকা। তাহলে প্রথম পার্ট একত্রে আমি জানতেছি 20 টাকা আছে। দ্বিতীয় পার্টটা কি? 8টি 5 টাকার নোট, 8টি 5 টাকার নোট। মনে করেন আপনার পকেটে 8টি 5 টাকার নোট আছে, তাহলে কত হবে? 40 টাকা। এই যে 2টা পার্ট, 4টি 1 টাকার নোট আর 8টি 2 টাকার নোট, এখানে হয় 20 টাকা,
আর এই পার্টে হয় 40 টাকা। এখন বলছে এই টাকার কত অংশ, যেহেতু শেষে আছে এই 8টার হিসাব, তাহলে শেষের নিচে হবে এইটা 40, উপরে হবে 20। তাহলে 40 টাকার 20 টাকা হচ্ছে অর্ধেক টাকা, বা কাটাকাটি করলে 2, মানে 20 দ্বিগুণে 40, হাফ হচ্ছে আনসার। এখানেও ভগ্নাংশ, 4টি 1 টাকার নোট আর 8টি 2 টাকার নোট, এটা একটা পার্ট। একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ, তাহলে এই 8টি 5 টাকার নোটে হয় 40 টাকা আপনি দেখলেন, আর এই টাকাগুলো মিলে হয় 20 টাকা। এভাবেও বুঝতে পারেন আপনার কাছে 20 টাকা আছে, আপনার ভাইয়ের কাছে 40 টাকা আছে। তখন আমি যদি প্রশ্ন করি আপনার টাকাটা আপনার ভাইয়ের টাকার কত অংশ, অর্ধেক অংশ। আমার কাছে 20 টাকা আছে, আমার ভাইয়ের কাছে 40 টাকা আছে, তার মানে আমার টাকাটা আছে কি, আমার ভাইয়ের অর্ধেক টাকা আমার কাছে আছে। এখন বলেন কে কে বুঝেন নাই? মনে করেন আপনার এক বন্ধুর কাছে আছে 20 টাকা, আপনার কাছে আছে 40 টাকা। কেউ যদি প্রশ্ন করে যে আপনার বন্ধুর টাকাটা আপনার টাকা কত অংশ, অর্ধেক অংশ, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই। যে ভাই আমি এই লাইনটা বুঝি নাই, এটা কেন হবে, কোশ্চেন করার জন্য আপনি প্রশ্নটা আবার পড়তেও পারেন চাইলে আরেকবার। ওকে, কারো কোশ্চেন নাই, কোশ্চেন থাকলে করবেন। এখন আমরা বাঁশকুটির কিছু ছোট ছোট অঙ্ক দেখব, যে দৈর্ঘ্য বের করতে হবে। বাঁশকুটির অঙ্ক যে মূল অঙ্কগুলো এগুলো না, এগুলো ছোট অঙ্ক, মূল অঙ্কগুলো পরবর্তীতে দেখাবে ইনশাল্লাহ কয়েকটা অঙ্কের পরেই। আগে বিষয়টা দেখেন, 40 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 3 ভাগের 2 ভাগ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? আচ্ছা দেখেন, ছোট অংশ বড় অংশের 3 ভাগের 2 ভাগ, তার মানে বড় অংশ যদি 3 ভাগ হয়, ছোট অংশ হবে 2 ভাগ। এই কনসেপ্টটাকে ক্লিয়ার করাই আপনাদের। ছোট অংশ বড় অংশের 3 ভাগের 2 ভাগ। এখন এই 2 আর 3 কোনটা ছোট কোনটা বড় দেখে বোঝা যাচ্ছে এটা ছোট এটা বড়। তারপর আরেকটা বিষয়, এই দেখেন বড় অংশের সাথে র আছে, তার মানে এটা নিচেরটা 3। আবার এভাবেও চিন্তা করলে এটা বড় অংশ এটা ছোট অংশ। এটা এই টপিক না, তারপর একটু আলোচনা করলাম জাস্ট কীভাবে চিনবেন যে একটা ভগ্নাংশ দেওয়া থাকলে কোনটা। যেমন আমি বললাম যে হামিমের বয়স নাসিরের বয়সের 5 ভাগের 3 ভাগ। এই বয়সের কার সাথে র আছে? নাসিরের সাথে, তার মানে নাসিরের বয়স যদি 5 বছর হয়, হামিমেরটা হবে 3 বছর। এভাবে মানে যে কোনো ভগ্নাংশ থেকে ফাইন্ড করা যায়, যেটা শেষে থাকবে বা যার সাথে র বা এর থাকবে সেটাই হবে নিচে। যাই হোক, মূল আলোচনায় আসি, মূল অঙ্কে আসি। এখানে আগে দেখতে হবে যে বাসটাকে টোটাল কত ভাগ করা হয়েছে। মোট ভাগ, মোট 2 ভাগ আর 3 ভাগ, 5 ভাগ করা হয়েছে। এই 5 ভাগের টোটাল দৈর্ঘ্যটাই 40 ফুট। একদম ঐকিক নিয়ম থেকে করে ফেলবেন। 5 ভাগের দৈর্ঘ্য 40 ফুট, মানে 40 ফুট বাসটাকেই তো 5টা ভাগ করা হয়েছে। 5 ভাগের দৈর্ঘ্য 40 ফুট, 1 ভাগের দৈর্ঘ্য কম তাই ভাগ। অতএব কত ভাগের ছোট অংশ কত? ছোট অংশে 2 ভাগ, বড় অংশে 3 ভাগ, তাহলে 2 ভাগের মূল্য কত সেটাই বের করতে বলছে। বেশি তাই গুণ, ঠিক আছে। 5 8 40, 8 2 16, এটাই আনসার, একদম ইজি। আবারও বলি ভাই এবং আপুরা, ছোট অংশে দৈর্ঘ্য বের করতে বলছে। ছোট অংশ কোনটা? 2। বড় অংশ কোনটা? 3। যদি বড় অংশ দৈর্ঘ্য বের করতে তাহলে 3 ভাগের দৈর্ঘ্যটা বের করতেন। আর একটা প্রশ্ন দেখেন, 20 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের 2/3 হয়। 2/3 মানে কি? 3 ভাগের 2 ভাগ। তাহলে মোট ভাগ কত? 2 + 3 5।
এখানে এটা ছোট অংশ, এটা বড় অংশ, দেখে বোঝা যাচ্ছে। তাহলে এই 5 ভাগের মোট দৈর্ঘ্যটাই 20 ফুট। একটা বাঁশকে 5 ভাগ করা হয়েছে, সেই বাঁশটা যদি 20 ফুট হয় তাহলে কি লিখবো? 5 ভাগের দৈর্ঘ্য 20 ফুট, 1 ভাগের দৈর্ঘ্য কম তাই ভাগ, অতএব ছোট অংশ মানে 2 ভাগ। একদম ইজি হয়ে যাবে, 4 × 8 ফুট। যোগ কেন করলাম প্রথম ভগ্নাংশকে? কোথায় প্রথম ভগ্নাংশ? এটা কি আগের কমেন্ট কিনা আমি জানি না, এই ধরনের এই প্রশ্ন হলে আবার করতে পারেন না, আমি কমেন্টটা খেয়াল করিনি। এখানে যদি বলি যোগ কেন করলাম, আপনি আসলে দেখলেন যে এই বাসটাকে টোটাল কয়টা পার্ট করা হয়েছে, আপনাকে একটু চিত্রের মাধ্যমে আমি বুঝাই দিই। মনে করেন যারা চিত্রটা বোঝেন, এটা একটা বাঁশ, বাঁশের 2টা ভাগ, এটা হলো গিয়া বড় ভাগ, এটা ছোট ভাগ। এখন এই বড় ভাগে আছে 3টা পার্ট, 1 2 3, ছোট ভাগে আছে 2টা। এখন আপনাকে প্রশ্ন, এইটা হলো মূল ভাগ 2টা, বড় ছোট, এর মধ্যে আবার এই ছোট ভাগ পাইছে 2টা, বড় ভাগ পাইছে 3টা, টোটাল পার্ট কয়টা? এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই বাসটাকে টোটাল 5 ভাগ করা হয়েছে, এই জন্য যোগ করছি যে বড় ভাগ আর ছোট ভাগ মিল টোটাল হয় 5 ভাগ। এই যে মনে করেন এটা একটা সম্পূর্ণ একটা পার্ট কালো কালির, আর এটা একটা পার্ট, এখানে 3 ভাগ করা হয়েছে, কালো কালিটা 3 ভাগ, ছোট এইটা 2 ভাগ, তাহলে মোট 5 ভাগ। মানে বড় অংশে পড়ছে 3 ভাগ, ছোট অংশে পড়ছে 2 ভাগ। মনে করেন বড় ভাই পাইছে 3000 টাকা, ছোট ভাই পাইছে 2000 টাকা, তাহলে মোট 5000 টাকা এখানে, বা 5টা ভাগ এরকম। তাহলে আপনারা যারা বুঝতে পারছেন প্রশ্নটা, আপনারা এটা বের করেন। 25 ফুট লম্বা একটি বাঁশকে এমনভাবে কাটা হলো যেন এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? আর বিষয়টা হচ্ছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যে পানি উন্নয়ন বোর্ডে আসছে, চতুর্থ বিসি আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে, আর বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। এটার আনসারটা বের করেন দ্রুত। বাঁশখুঁটির যে বড় অঙ্ক সেগুলো ইনশাল্লাহ আজকে শিখতে পারবেন, টেনশনের কিছু নেই, একটু পরেই শিখবেন, এখনই। এখন 8টা ক্লাস তো করলেন, কে কে নোট করেন নাই? যারা নোট করেন নাই অবশ্যই 2-1 দিনের মধ্যে নোট সব কমপ্লিট করে ফেলবেন। পড়া হচ্ছে আপনি রেখে দিবেন না, আপনার পড়া যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলবেন। জিমাইয়া পড়বেন, আমি বলে দিলাম এই কোর্সে শেষ পর্যন্ত এখন কয়জন ক্লাস করতেছে? 50 জন বা 100 জন। অনেকে রিপিট ক্লাস দেখে আমি জানি, বা আমার সাথে কথা হয়, কিন্তু হচ্ছে ফ্লো সবাই ধরে রাখতে পারবেন না। যে ব্যক্তি একদম ঘন জ্যামিতি পর্যন্ত ধরে রাখতে পারবেন, বা ত্রিকোণমিতি মানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন, সে ভালো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ধরে রাখতে হবে, কারণ লেন্দি কোর্স 2 মাস 2.5 মাস লাগে। এই কয়েকটা 20টা ক্লাস করলে আর সহ্য হয় না, বা হচ্ছে আপনার আর ভালো লাগে না, করতে ইচ্ছা করে না, ম্যাথ করতে ভালো লাগে না। ম্যাথ করতে এমনিতেই ভালো লাগবে না, এটার মধ্যে কোনো অনেক সময় রসকস কেউ পায় না, মানে হচ্ছে এটার মধ্যে কোনো মজা পায় না। এখন আপনি পড়তে বাধ্য, আপনাকে পড়তেই হবে, করতেই হবে, এজন্য ধৈর্য ধরতে হবে। এর উপর একটা কি তৈরি করতে হবে, যে আমি পড়বই, যতই কিছু হোক আমি পড়বো। সবারটাই হয়েছে যারা 5 ফুট দিচ্ছেন। বা টোটাল ভাগ করছে কত? এক অংশ অন্য অংশের 4 ভাগের 1 ভাগ, টোটাল ভাগ কত, বা মোট ভাগ? এই মোট যদি 5টা ভাগ হয়, 5 ভাগের দৈর্ঘ্য 25 ফুট, তাহলে 5 ভাগের দৈর্ঘ্য 25 ফুট, 1 ভাগের দৈর্ঘ্য কম তাই ভাগ। অতএব আমার ছোট অংশে পড়ছে মাত্র 1 ভাগ, এটাই তো অ্যান্সার, আর লাগবে না, কারণ ছোট অংশ মানে 1 ভাগ, সেটা তো হয়ে যাচ্ছে আমার 5 ফুট। যদি বড় অংশ হতো তাহলে কি করতাম? 4 ফুটের তা বের করতাম। আচ্ছা, তাহলে এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার। কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, সামনে যাই। এখন বাঁশখুঁটির মূল অঙ্কে প্রবেশ করবো, যেগুলো বড় বড়, এত অংশ কাদায় এত অংশ খুঁটিতে আছে, এগুলাই ইনশাল্লাহ শিখবেন। এখন লিখিত নিয়মটা দেখাবো একদম, আর বলবেন না। কথা বোঝা গেছে? বাঁশখুঁটির অঙ্কটাকে বিষয়টা দেখেন। একটা বাঁশ আগে অঙ্কন করি, একটা বাঁশ সাপোজ।
একটি বাঁশের 4/1 কাদায়, মনে করেন এই অংশটা আছে কাদায়, কয় আকার 2 আকার, 5/3 পানিতে, মনে করেন এই অংশটা পানিতে, আর এটা অবশিষ্ট 3 মিটার, মানে ফাঁকা, পানির উপরে আছে 3 মিটার। এখন আপনারাই বলেন এই যে কাদাটা, এটা কি পানির নিচে না উপরে? একটা পুকুরে যখন আপনি কোনো একটা মনে করেন যে বাঁশ বা কোনো কিছু পুঁতে রাখবেন, তাহলে কিছু অংশ কাদা থাকবে, কিছু অংশ পানিতে। এই কাদাটাও কিন্তু পানির নিচে। তার মানে এই জাতীয় অঙ্কে 2টা পার্ট খেয়াল করতে হবে, যে পানির নিচে একটা পার্ট, এই সম্পূর্ণটা পানির নিচে, আর এটা পানির উপরে। আগে বিষয়টা বোঝেন, সম্পূর্ণটা পানির নিচে, এটা পানির উপরে, মানে কাদাটাও পানির নিচেই থাকে, এইটাকে বুঝবেন। কাদায় আছে 4/1, পানিতে আছে 5/3। এই সম্পূর্ণটা কি পানির নিচে, এটা পানির উপরে, এই 2টা পার্ট খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা তাহলে খেয়াল শুরু করি আমরা। প্রথমে আমাদের বাসটার মোট দৈর্ঘ্য তো আমরা জানি না, আমি ধরে নিব বাসটার মোট দৈর্ঘ্য, আমি ধরে নিব সাপোজ বাসটার মোট দৈর্ঘ্য ধরবো x মিটার, ধরি মোট দৈর্ঘ্য x মিটার। একটা বিস্তারিত দেখাবো, আর একটা হচ্ছে দ্রুত বেগে করে যেতে পারবেন, সমস্যা নেই। একটি বাঁশের 4/1 অংশ কাদায়, তাহলে মোট দৈর্ঘ্য যদি x হয়, তাহলে কাদায় কতটুকু? x এর 4/1 কাদায়, তার মানে উপরে x নিচে 4। পানিতে মোট দৈর্ঘ্য x, x এর 5/3 পানিতে, তার মানে 3x/5। তাহলে এই কারণেই বাঁশখড়ির অঙ্ক দেখলেই আপনি x ধরে নেবেন, আর এই প্রত্যেকটা ভগ্নাংশের উপরে x গুণ করে দিবেন। কেন গুণ করবেন সেটা বুঝে নেন। মোট দৈর্ঘ্য যদি x হয়, তাহলে x এর 4/1 কাদায়, x এর 5/3 পানিতে, এজন্য সবসময় উপরে x গুণ করবেন। কারণ একটা অঙ্কে যখন আপনি এই কনসেপ্টটা বুঝবেন, পরবর্তী অঙ্কে এটা করা দরকার নেই, এত বড় করার। এই হলো মূল কাজ। কি করলাম? ধরে নিলাম মোট দৈর্ঘ্য x, তাহলে কাদা x এর 4/1, x এর 5/3 পানিতে। এখন মূল যে ইকুয়েশনটা, আচ্ছা মোট দৈর্ঘ্য, এখান থেকে যখন পানির নিচে কতটুকু আছে, পানির নিচে মোট দৈর্ঘ্য থেকে পানির নিচে কতটুকু আছে এটা বিয়োগ করলে পানির উপরে বা অবশিষ্ট কতটুকু আছে পাওয়া যাবে। এটা একটা মূল থিমই হচ্ছে এইটা। তাহলে মোট দৈর্ঘ্য কত? x, পানির নিচে কতটুকু আছে? কাদায় আছে x/4, পানিতে আছে 3x/5। কি বলছিলাম? কাদা পানি সম্পূর্ণ পানির নিচে, এটা পানির উপরে, 2টা পার্ট খেয়াল করবেন। তাহলে মোট দৈর্ঘ্য থেকে পানির নিচেরটা বাদ দিলে পানির উপরের 3 মিটার পাওয়া যাবে। এখান থেকে x এর মানটা বের করলে অ্যান্সারটা শেষ। ভিতরে লসাগু 20, 5x 12x, এই যে 5 দিয়ে 20 কাটলে 4, 3 4 12x। সমান 3। আমি কয়েকবার বোঝাবো, সমস্যা নাই। 20 লসাগু 20x - 17x, 3x/20 সমান 3x, আর আড়াই গুণ করলে 60, x সমান 20। এখন এত বড় করে সময় পরীক্ষা হলে পারবেন না, আপনি যখন বুঝে যাবেন তখন এই লাইন থেকে শুরু করবেন, জাস্ট এইটুকু ক্যালকুলেশন। আমি আবার বুঝাই আসি। একটা বাঁশ টোটাল x মিটার লম্বা, কাদায় আছে কতটুকু, পানি আছে কতটুকু। এখন এই কাদা পানি সম্পূর্ণ পানির নিচে, আর অবশিষ্টটা পানির উপরে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে বাঁশের মোট দৈর্ঘ্য থেকে আমি যখন পানির নিচেরটা বাদ দিব, কাদা প্লাস পানি, মোট দৈর্ঘ্য থেকে পানির নিচেরটা বিয়োগ করলে অবশিষ্টটা পাওয়া যাবে। এই সমীকরণ থেকে আমি এক্সের মানটা বের করব। এটা যদি একবার বুঝে যান, জীবনও আপনি ভুলবেন না। এটারও শর্টকাট আছে যে লসাগু দিয়ে করি, কিন্তু সব শর্টকাট দিয়ে এটা মিলে না, এই ধরনের সব অঙ্ক। এই জন্য আমি এখানে শর্টকাটটা শেখাবো না, ঠিক আছে? লসাগু দিয়েও করা যায়, 4 5 20, বা মানে হরের লসাগু বের করলেই হয়, কিন্তু সব ম্যাথ মিলে না, এই জন্য এটা বাদ। লিখিত নিয়মটা শিখবো, এই লিখিতটাকে শর্ট করব। যারা এই ম্যাথটা বোঝেন নাই, সামনে আর একটা ম্যাথ দেখেন, আর একটা খেয়াল করেন, তারপর না বুঝলে বলেন। অর্ধ অংশ মানে কি? হাফ, এটা ভগ্নাংশটা বাংলায় দেওয়া আছে। 1/3 মানে 3/1। একটি খুঁটির অর্ধেক অংশ মাটির নিচে, 3/1 পানির নিচে, 2 মিটার পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত? একটা বাঁশ আগে অঙ্কন করেন, বা খুঁটি। এইটুক মনে করেন যে কাদায়,
এইটুক মনে করেন পানিতে। এখন এই সম্পূর্ণটাই পানির নিচে না, এটা কি পানির নিচে, আর এটা কি পানির উপরে। এই উপরের দৈর্ঘ্য অবশিষ্টটা কত? 2 মিটার। এখন বাসটার মোট দৈর্ঘ্য ধরবো এক্স। আপনাদের কি বলছিলাম যে ভগ্নাংশের উপরে এক্স গুণ করে দিতে হয়। কেন গুণ করতে হয় সেটা তো আশা করি বুঝতে পারছেন, যে এক্সের অর্ধেক অংশ মাটির নিচে, তাহলে ওই আলটিমেটলি উপরে এক্সই হবে। তাহলে কি শিখেছিলাম? মোট দৈর্ঘ্য থেকে বিয়োগ করতে হয় পানির নিচে, সমান সমান মানে মোট দৈর্ঘ্য থেকে পানির নিচেরটা বাদ দিলে অবশিষ্ট 2 মিটার পাবেন। তাহলে মোট দৈর্ঘ্য এক্স, এখান থেকে বিয়োগ করবেন পানির নিচেরটা। মাটির নিচে আছে x/2, পানির নিচে আছে x/3। তো আগে যখন বুঝে যাবেন তখন চিত্র লাগবে না, কিছু লাগবে না, এই লাইন থেকে শুরু করবেন, তাহলে সময় লাগবে না। ঠিক আছে? লসাগু কত? 6, তাহলে 3x প্লাস 2x, 6 5x, 6 লসাগু 6x মাইনাস 5x। তাহলে এইটুকুই আপনার অ্যান্সারটা শেষ। বিষয়টা আগে বোঝেন, এক্স কেন গুণ করলাম সেটা তো মনে হয় আগের অঙ্ক দেখে আসছি, যে মোট দৈর্ঘ্য যদি এক্স হয় তার মানে এক্সের অর্ধেক অংশ মাটির নিচে, তাহলে অর্ধেক মানে এই যে x/2। এই জন্য এত বোঝা মানে যখন বোঝা যাবেন করার দরকার নাই, আপনি ডিরেক্ট বসাবেন। মোট দৈর্ঘ্য থেকে এইটুক কি পানির নিচে, মোট দৈর্ঘ্য থেকে পানির নিচেটা বাদ দিলে অবশিষ্টটা পাওয়া যাবে। এই থিম ধরে আমি করে যাব। এখন আমাকে একটু বলেন বা শিওর করেন, আমি এই 2টা প্রশ্ন করানোর পর কে বুঝি নাই, আরও করাবো, আরও 2টা করাবো আপনাদের, আমি আরও 2টা করাবো। একটু বুঝছেন না কি বা কোন লাইনের সমস্যা এটা দেখাইতে পারেন, আপনাদের আমি আর একটা বড় ম্যাথ করাই দিই, তাহলে ভালো হবে। আরও একটা ম্যাথ করাবো, টেনশনের কিছু নাই। এভাবে শিখলে আপনি 22 কোটির অঙ্ক কোনোদিন ভুলবেন না। মানে আপনি প্র্যাকটিক্যালি দেখেন, আপনি একটা মানে আগামীকাল একটা বাস নিয়ে আপনি পুকুরে এই করেন, যাদের বাসা মানে গ্রামে আছেন যারা, পুকুর আছে, কিছু অংশ কাদা কিছুটা পানিতে। এখন এই কাদা পানি সম্পূর্ণ পানির নিচে, এটা পানির উপরে, পানির নিচেরটা একটা পার্ট, উপরটা একটা পার্ট। মোট দৈর্ঘ্য থেকে নিচেরটা বাদ দিলে উপরটা পাওয়া যাবে, এই শেষ। আর ভুলবেন না, এরকম শিখলে আর ভুলবেন না। কথা বোঝা গেছে? আর একটা দেখাই এরকমই, তাহলে বড় একটা অঙ্ক দেখে, একদম বড়। একটা খুঁটি বা বাঁশ, একটি বাঁশের 5/2 অংশ লাল, মনে করেন এইটা লাল, ল আকার ল, এইটা কালো কালো, আর 3/1 সবুজ, মনে করেন এটা সবুজ। এখন বলছে একটি বাঁশের এত অংশ লাল কালো সবুজ কাগজ আবৃত, এগুলো মনে করেন কাগজ দ্বারা আবৃত অংশ, এটা একটা পার্ট। অবশিষ্ট 6 মিটার হলে অনাবৃত, মানে কাগজ নাই, এটা হলো 6 মিটার কাগজ নাই। তাহলে এটা 2টা পার্ট, এইটা কাগজ দেওয়া মানে কাগজ দিয়ে আবৃত, সেটা সবুজ কালো লাল যাই হোক, কাগজ দ্বারা আবৃত, আর এটা কাগজ নাই মানে খালি। তাহলে মোট দৈর্ঘ্য ধরবো এক্স। এখান থেকে বা আমি বাংলায় দেখাই, যে মোট দৈর্ঘ্য থেকে যখন আবৃতটা বাদ দিব তাহলে অবশিষ্টটা পাবো। তাহলে মোট দৈর্ঘ্য কত ধরে নিছি এক্স, আবৃত কোনগুলা, এই যে উপরে এক্স গুণ করে দেবেন প্রত্যেকটার, 2x/5, x/4, x/3। এখান থেকে মোট দৈর্ঘ্য থেকে এটা বাদ দিলে অবশিষ্ট 6 মিটার পাবেন, অ্যান্সার শেষ। এক্স ভিতরে লসাগু কত আসে, লসাগু করলে পাবেন মনে হয় 60, তাহলে 24x, 4 15 60, 15x, 3 20 60, 20x। উপরে সব কিছুই করলে হবে 59x। ছয় গুণন 60, 360। ম্যাথ শেষ। যত বড় আপনাকে ম্যাথ দেখো না, 2টা পার্ট, এইটা লাল আছে কালো আছে সবুজ আছে, এইটা সম্পূর্ণ একটা পার্ট আবৃত, এটা অনাবৃত। মোট দৈর্ঘ্য থেকে আবৃতটা বাদ দিলে অনাবৃত অবশিষ্টটা পাবেন। এক্স কেন গুণ হইল, আপনি যখন লাইনটা ভাঙাইয়ে করবেন, বারবার দেখাচ্ছি কারণ এত বড় করে সময় নাই,
যেমন মোট দৈর্ঘ্য ধরছেন এক্স, তার মানে এক্স এর 5/2 লাল, এটা লেখার সময় আছে, উপরে 2x/5 আসবে, এটা আপনি বুঝে নিয়ে উপরে গুণ করে দেবেন জাস্ট। এখন এই হলো বাঁশকুটির অঙ্ক বড় বড়। এখন এগুলো কে বুঝি নাই বা কি সমস্যা এটা আমাকে বলতে পারেন, বা কে বুঝি নাই সেটাও বলতে পারেন, তারপর সামনে যাবো। আর 2টা ম্যাথ আছে আপনাদের আজকে, বড় বড় 2টা দেখাই শেষ। শেষ। সামনে যাচ্ছি, 2টা, একটা অডিটরে কোশ্চেন দেখাবো আর একটা বিসিএসসি কোশ্চেন দেখাবো, তাহলে শেষ। 5 নাম্বার লাইনে এক্সট্রা কি হয়েছে? একজনের প্রশ্ন করছেন মোট দৈর্ঘ্য থেকে আবৃত অংশ কেন বাদ গেল। এটা তো একটা সহজ হিসাব, চিত্রটা কেন বুঝাইলাম। মনে করেন এই সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য 100 মিটার। এখন আপনাকে বলে দিছে যে রং দিছে 50 মিটার। এখন আপনাকে যদি কেউ বলে একটা বাসের মোট দৈর্ঘ্য 100 মিটার, এর মধ্যে রং দ্বারা আবৃত 50 মিটার, তাহলে আবৃত না কতটুকু বা অনাবৃত কতটুকু, বা কত অংশে রং লাগে নাই, তাহলে মোট দৈর্ঘ্য 100 মিটার, রং দেওয়া আছে 50 মিটার, তাহলে অ্যান্সার বের হবে 50 মিটার। তাহলে এই সমীকরণটা যদি মিলান, মোট দৈর্ঘ্য থেকে আবৃতটা বাদ দিলে অনাবৃত পাওয়া যায়। রুবেল মাহমুদ ভাই, এগুলো শর্টকাট আছে, কিন্তু সব শর্টকাট মানে সব মিলে না, এই জন্য সমস্যা দরকার নাই, আপনি ওইভাবে চিন্তা করেন না। এটার লসাগু বের করলেই অ্যান্সারটা বের হয়ে যায়। এটা শর্টকাটটা কি, যে প্রত্যেকটা হরের লসাগু বের করে অবশিষ্টর সাথে গুণ করতে হয়, কিন্তু দরকার না, এটা শিখেন না, কারণ অনেক ম্যাথ মিলে না। এটা নিয়ে অনেক গবেষণা করছে কিন্তু কাজ হয় না ভাই, মিললে আমি অবশ্যই করাইতাম, এত বড় করে করাইতাম না। আর আবৃত অংশ থেকে কেন বিয়োগ করছে আশা করি বুঝতে পারছেন, এটা সহজ একটা হিসাব। মনে করেন আপনারকে বলা হইলো যে আপনার কাছে 10,000 টাকা আছে। এখন 10,000 টাকার যদি বলে আপনার ছোট ভাইকে 7,000 টাকা দিচ্ছেন, এখন যদি বলে অবশিষ্ট টাকা আছে কয় টাকা, তাহলে আপনার মোট টাকা 10,000, আপনার ভাইকে দিলেন 7,000, 10,000 মাইনাস 7,000 সমান 3,000। আশা করি এখন বুঝতে পারছেন। এই প্রশ্নটা একটু জটিল, ভালোভাবে খেয়াল করতে হবে। লাবিব কিছু কলম কিনে 5/2 তার বাবাকে দিল, অবশিষ্ট কলমের 3/1 তার বোনকে দিল, বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের 5/8 অংশ তার ভাইকে দিল, সব শেষে তার কাছে 12টি কলম রইল, সে তার বাবাকে কয়টি কলম দিল। এখন এই বিষয়টা হচ্ছে, লাবিব কিছু কলম কিনে এত অংশ তার বাবাকে দিয়েছে, অবশিষ্ট কলমের 3/1, এই যে অবশিষ্ট কলম বলার কারণে ভেজাল, কারণ আমি জানি না যে লাবিব তার বাবাকে দেওয়ার পর কতটুকু অবশিষ্ট আছে, আবার এটা দেওয়ার পর আবার কতটুকু অবশিষ্ট আছে, এই জন্য স্টেপগুলো অনেক বেশি বেশি করে করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে ধরি মোট তার কাছে 1 অংশ কলম আছে, বা আমরা জানি কি মোট মানে 1 অংশ, তাহলে বাবাকে দেওয়ার পর অবশিষ্ট থাকবে কত, বাবাকে দেওয়ার পর অবশিষ্ট মোট 1 অংশ, এখান থেকে বাবাকে যেটা দিয়েছে সেটা বাদ দিলে অবশিষ্ট কলম পাওয়া যাবে। এটা কেন বের করলাম, কারণ বাবাকে দেওয়ার পর যা থাকবে সেখান থেকে আবার কি তার বোনকে দিবে, বোনকে দেওয়ার পর যা থাকবে সেখান থেকে কি তার ভাইকে দিবে, এই স্টেপগুলোর কারণে। এটা কে বুঝি নাই যে বাবাকে দেওয়ার পর এইটুকু অবশিষ্ট আছে। তাহলে এখন এই বাবাকে দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকলো, এই অবশিষ্ট কলম থেকে তার বোনকে দিবে, তাহলে বোনকে দিবে কত, বাবাকে দেওয়ার পর বাঁচলে 5/3, এই 5/3 এই অংশটা দিছিল, 3/1 অংশ সে দিছিল, তাহলে 3/5 এর মানে গুণ
তাহলে উপরে 3 নিচে 8, বা কাটা 3 3 কাটা যায় 1/5, সরি 1/5 অংশ। আবারও বুঝাই, বাবাকে দিছে স্পষ্ট লেখা আছে, তাহলে মোট সম্পত্তি বা মোট কলম থেকে বাবাকে দেওয়ার পর এটা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট কলমের এত অংশ তার বোনকে দিছে এটা। ওকে, তো এখন আবার অবশিষ্ট কত আছে, বাবাকে দেওয়ার পর অবশিষ্ট ছিল 3/5, এখান থেকে বোনকে দিছে এইটা, তাহলে বাবাকে দেওয়ার পর অবশিষ্ট থেকে বোনকে দেওয়ার পর যেটা থাকবে সেটা বিয়োগ করলে একটা অবশিষ্ট পাবেন, মানে স্টেপ প্রত্যেকটা একটা অবশিষ্ট বের করতে হবে। এখানে একটা অবশিষ্ট বের করছেন, এখান থেকে আবার বোনকে দিয়েছেন, এখানে একটা অবশিষ্ট পাবেন, সেখান থেকে ভাইকে দিবেন। তাহলে বাবাকে দেওয়ার পর যেটা থাকলো সেখান থেকে এইটা দিছে বোনকে, তাহলে বাবাকে দেওয়ার পর যা থাকলো সেখান থেকে বোনকে দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট। কত? 5 লসাগু, এটা হইলো অবশিষ্ট। এখন এই অবশিষ্ট থেকে আবার ভাইকে দিবে, কি যে ঝামেলা, আবার ভাইকে দিবে। 2 অবশিষ্ট এর কত অংশ দিছে? 8/5 বা 5/8। 5 8 40, 10, 0 0 কাটা 4-এর 1 অংশ। এটা কয়েকবার বোঝাবো। প্রথমত মোট কলম 1 অংশ বাবাকে দেওয়ার পর, মানে মোট কলম থেকে বাবাকে যেটা দিচ্ছে সেটা দেওয়ার পর অবশিষ্ট এইটা, এই অবশিষ্ট কলমের এত অংশ বোনকে দিছে, এটা দিছে বোনকে। তাহলে এই বাবারকে দেওয়ার পর যে কলম থাকলো সেই কলম থেকে আমি বোনকে এই কয়টা কলম দিলাম, তাহলে আমার এটা থাকলো অবশিষ্ট। এখান থেকে আমি আবার ভাইকে দিলাম, এটা থাকলো আমার লাস্ট ভাইকে দেওয়ার অংশ। তাহলে আমি কতটুকু বাবাকে দিয়েছি, কতটুকু বোনকে দিয়েছি, কতটুকু ভাইকে দিয়েছি, 3টা বের করছি। এই 3টা একত্রে করার পর আমি কতটুকু দিলাম, কতটুকু বাকি আছে সেটাই আমার দেখা উচিত। মানে সবাইকে দেওয়ার পর অবশিষ্ট আছে 12টা, তাহলে সেই অবশিষ্টটা বের করা উচিত। সর্বশেষ অবশিষ্ট, মোট সম্পদ বা মোট কলম থেকে বাবাকে দিয়েছে কত? 2/5 অংশ, বোনকে দিয়েছে কত? 5-এর 1 অংশ, ভাইকে দিয়েছে কত? 4-এর 1 অংশ। এই দুইটা কেন বের করলাম, মানে অবশিষ্ট কলমের এত অংশ দিয়েছে সেই কাজগুলো কিন্তু বের করছি, এটাকে বুঝতে হবে। ঠিক আছে, এখন ভিতরে কাজ করেন। আপনার লসাগু মনে হয় 20 আসে, হ্যাঁ 20, তাহলে 4 দুগুণে 8, 4 5, 20 মাইনাস 17, তার মানে 3/20। এইটা হইলো আমার অবশিষ্ট কলম। এখন এই অবশিষ্ট কলমের দামি, মানে কলমের সংখ্যায় দেওয়া আছে কত? এটা সমান দেওয়া আছে 12টা কলম। ঠিক আছে, অবশিষ্ট কলম কত? 20-এর 3 ভাগের দাম, মানে 20-এর 3 ভাগে হয় 12টা, তাহলে সম্পূর্ণ কলম হবে কয়টা? 20 ভাগের 3 ভাগ, বা এই অবশিষ্ট কলম হয় 12টা, টোটাল কলম কত আমি সেটা বের করতে চাচ্ছি। মাথা ঘুরাবে না, স্টেপগুলো খেয়াল করলেই পারবেন। এটা অডিটর পরীক্ষার প্রশ্ন তো, লিখিত পরীক্ষা আসছিল মেবি, এটা একটু বড়, একটু ধৈর্য ধরেন, স্টেপগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন। ওকে, 20 ভাগের 3 ভাগে এটা যে অবশিষ্ট, এটা বুঝতে পারছেন, এই অবশিষ্ট কলমের সংখ্যায় দেওয়া আছে 12টা। ঠিক আছে, তখন আমাকে বলছে সম্পূর্ণ কলমের দাম কত, মানে কলম সংখ্যা আমি বের করব আগে। তাহলে 12 এটা ভাগ হবে, তাহলে 12 গুণন 20 নিচে 3, 3 4 12, 4 কোটি 80। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত কি বের করছি, যে 80টা কলম মোট তার মানে সম্বল ছিল আর কি, মানে মোট কলম যে 80টা এটা কেবল বের করলাম। এটাই আনসার না, সে তার বাবাকে কতটুকু দিবে? মোট কলম 80, তাহলে 80 ভাগের 5-এর 2 অংশ তার বাবাকে দিছিল। এইটাকে বোঝেন কি করছে।
তাহলে 5 16 80, 16 দুগুণে 32টা হচ্ছে অ্যান্সার। 32টি তার বাবাকে দিয়েছিল। এইটা হলো ম্যাথের রিকোয়ার্ড অ্যান্সার। এখন ধাপগুলা বারবার আবার বলে আসি। প্রথমত বাবাকে দিয়েছে, এটা সত্য কথা, এই অংশটা। এখান থেকে অবশিষ্ট যা থাকবে, কত অবশিষ্ট আমি জানি না, তাহলে মোট কলমের পরিমাণ থেকে বাবাকে যেটা দিয়ে সেটা বাদ দিলে অবশিষ্ট, এই অবশিষ্ট কলম থেকে তার বোনকে দিবে। 5 ভাগের 3 ভাগ অবশিষ্ট আছে, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ দিবে তার বোনকে। এইটা এটা দিল তার বোনকে। এখন বাবাকে দেওয়ার পর অবশিষ্ট ছিল এইটা, সেখান থেকে আমি যখন বোনকে এইটা দিয়ে দিলাম, তাহলে আমার হাতে আছে 5 ভাগের 2 ভাগ, মানে 5 ভাগের 3 ভাগের মধ্যে 5 ভাগের 1 ভাগ দিয়েছি বোনকে, তাহলে 5 ভাগের 2 ভাগ আছে ভাইয়ের জন্য। সেইখান থেকে আমি ভাইকে দিয়েছি 8 ভাগের 5 ভাগ, তাতে হয় 4 ভাগের 1 অংশ। তাহলে এটা দিলাম বাবাকে, এটা দিলাম বোনকে, এটা দিলাম ভাইকে। টোটাল দান করলাম কত? এইটা হলো টোটাল দান। তাহলে মোট অংশ থেকে যেটা দিলাম সেটা বাদ দিলে অবশিষ্টটা হবে। কেন বের করছি? কারণ অবশিষ্ট কলমের সংখ্যা দেওয়া আছে। অবশিষ্ট কলম হচ্ছে 20-এর 3, এটা সমান যদি 12 হয়, সম্পূর্ণটা কলম বের করলে হবে 80টা। এই যে বেশি হওয়ার কারণে ভাগ হয় ভগ্নাংশের সময়। এই 80টা হলো টোটাল কলমের সংখ্যা। এই 80টি কলমের এত অংশ বাবাকে দিয়েছে। 80-এর 5 ভাগের 2 ভাগ বের করলে 32, এটাই আনসার। এটা আরও একবার করাইতে হবে না? আপনি বলতে পারেন লাইনটা বুঝি না, কিন্তু একটা ম্যাথ আরেকবার রিপিট করে আসলে আমার অনেক সময় লাগবে ভাই। তারপরে চেষ্টা করি। এত ক্যালকুলেশন আর একবার রিপিট করা সম্ভব না। আপনি সহজে একটা হিসাব দেখেন, নিজের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা করবেন। আমি ম্যাথ করার সময় মনে করি যে আমি, এই যে লাভিক মানেই আমি, এটা নিজে একটু চিন্তা করবেন। আপনার ম্যাথ করা দরকার নেই, আপনি ম্যাথটার ভিতরে প্রবেশ করেন যে লাভিক মানেই আপনি। এখন আপনার কাছে কতটা কলম আছে আপনি জানেন না, মোট কলম 1 অংশ, 1 অংশ। তাহলে বাবাকে দেওয়ার পর অবশিষ্ট সম্পূর্ণ কলম মানে 1 অংশ, এখান থেকে বাবাকে দিয়েছে 5-এর 2, তাহলে 5 5 - 2 সমান 5-এর 3 অবশিষ্ট আছে। এই অবশিষ্ট কলমের 3 ভাগের 1 ভাগ তার বোনকে দিবে। 3 3 কাটায় 1-এর 5 অংশ, এটা তার বোনকে দিয়েছে। তাহলে এখানে কলম ছিল এই কয়টা, এখান থেকে বোনকে দিল এই কয়টা, বাকি আছে কতটুকু? যেমন 2-এর 5 অংশ। এই অবশিষ্ট থেকে আবার ভাইকে দিবে, এটা তো সিম্পল একটা হিসাব। এখান থেকে এটাকে ভাইকে দিবে 8-এর 5 অংশ, তাহলে 10 40 0 0 কাটা 4, এটা হইলো তার ভাইকে দিবে। তাহলে এটা দিল তার বাবাকে, এটা কি তার বাবাকে দিল, এটা দিল তার বোনকে, আর এটা দিল তার ভাইকে। তাহলে মোট কি দিল আর কতটুকু অবশিষ্ট হলো? সর্বশেষ অবশিষ্ট সম্পূর্ণ কলম থেকে আপনি যখন এই বাবাকে দিচ্ছে 5-এর 2, বাবাকে যেটা দিই সেটা আমি ডিরেক্ট জানতাম, কিন্তু ভাইকে দিলাম বোনকে দিলাম ডিরেক্ট জানতাম না, সেটা ডিরেক্ট থেকে বের করছি আর কি। এই যে এটা দিলাম বোনকে 5-এর 1, এটা দিলাম ভাইকে 4-এর 1, এখান থেকে ক্যালকুলেশন করলে এটা ডিরেক্ট করে দেয় আপনাদের 17/20, এখান থেকে হবে 3/20। এটা হলো অবশিষ্ট কলম। এই অবশিষ্ট কলমের সংখ্যায় প্রশ্নে দেওয়া আছে 12, তাহলে সমান লেখা যায়। অতএব 1 অংশ মানে সম্পূর্ণ কলমটা কি হবে? ভাগ হবে, তাই 4 করে 80। এই 80টা কলম আমার কাছে ছিল, এই 80টি কলমের কত অংশ বাবাকে দিছি? 5-এর 2, তাহলে 80-এর 5-এর 2 বের করলেই হচ্ছে আপনার 32 আসবে। এটাই আমি বাবাকে দিছিলাম। এটা তো রিটার্নের প্রশ্ন, আর অডিটর পরীক্ষায় এরকম গাড়তেরা প্রশ্নই আসবে, মানে নর্মালি আসে। এবার অডিটর তো অনেক সহজ করছে, সিএজি এর, জুনিয়র অডিটর বা এইগুলা সিজিডিএফ এর একটু কোশ্চেন কঠিন হয় আর কি। তো লিখিত প্রশ্ন জাস্ট আপনাদের 2-একটা লিখিত করা দিলে আপনাদের আসলে বিভিন্ন ধরনের এই টাইপের পরীক্ষা লাগবে। এছাড়া কিছু আমি না চাইলে এগুলো না করাইলে পারতাম। কেন সময় নিয়ে করাচ্ছি? যাতে আপনাদের কিছুটা উপকার করতে পারে। এই এখন এটা আর একবার 2-বার ভিডিও দেখলে হয়ে যাবে, কারণ কয়েকবার বলছি এক কথা। লাস্ট প্রশ্ন এটা, এগুলো না করাইলেও হইতো, কারণ এগুলো লিখিত প্রশ্ন। তারপরও 2-একটা করাই দিব প্রত্যেক ক্লাসের শেষে ইনশাল্লাহ। খালি দেখেন যে এই 54টা ক্লাস করতে কি 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 শিখেন না শিখেন, একটু ধৈর্য ধরেন শুধু। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7-এর 3 অংশ ব্যয় করার পরে
অবশিষ্টের, এই অবশিষ্ট কতটুকু এটা আপনি জানেন না, যাই হোক এটা বের করব। 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তি আমি জানি না, তাহলে মোট সম্পত্তি ধরে নিব এক্স বা এক্সই ধরি। সেই মোট সম্পত্তির কত অংশ আমি ব্যয় করলাম, কত অংশ বাকি থাকলো, এটা আমি দেখব। প্রশ্নটাকে বোঝেন, ব্যয় করছে দুইবার, মানে প্রথমে মোট সম্পত্তি থেকে একবার ব্যয় করছে, ব্যয় করার পর যে অবশিষ্ট ছিল সেই অবশিষ্ট থেকে আবার ব্যয় করছে। তাহলে প্রথম কাজ কি, অবশিষ্ট আছে কতটুকু সেখান থেকে আবার ব্যয় করছে দ্বিতীয়বার, সেটা বের করা। তাহলে দেখেন, ধরি মোট সম্পত্তি এক্স অংশ ধরলাম, তাহলে ব্যয় করলাম কতটুকু, মোট এক্সের 7/3 অংশ ব্যয় করলাম, তাহলে 3x/7, এটা হলো ব্যয়। তাহলে মোট সম্পত্তি থেকে যেটা ব্যয় করছে সেটা বাদ দিলে অবশিষ্ট পাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক আছে, ওকে। এখন এইটা হইলো আমার একবার খরচ করার পর অবশিষ্ট সম্পত্তি। বিষয়টাকে বুঝছেন? আপনার কাছে মনে করেন যে একটা টাকা আছে, আপনি জানেন না মোট সম্পত্তি, তার থেকে এত অংশ ব্যয় করছেন প্রথমবার, তাহলে আপনি দেখলেন যে এটা অবশিষ্ট আছে। এখন এই অবশিষ্ট থেকে আবার দ্বিতীয়বার ব্যয় করবেন, দ্বিতীয়বার ব্যয় মানে খরচ করবেন। তাহলে এই অবশিষ্ট সম্পত্তি এর কত অংশ ব্যয় করছেন, 12/5 আবার নতুন করে খরচ করছেন। তাহলে কাটাকাটি করলে 3×4=12, তাহলে উপরে থাকে 5x, নিচে থাকে 3×7=21। এটা হইলো আমার দ্বিতীয়বার ব্যয় করার পর অবশিষ্ট টাকা। এখন এই পরিমাণটাই দেওয়া আছে 1000। সেটা দেখেন, অবশিষ্টের এত অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মানে আমার প্রথমবার খরচ করার পর অবশিষ্ট ছিল এই টাকাটা। এখান থেকে আমি যখন দ্বিতীয়বার খরচ করলাম, এই খরচ করলে দেখলাম যে খরচ করার পরে আমার কাছে 1000 টাকা রয়েছে। তাহলে কি লেখা যায়, প্রথম অবশিষ্ট এখান থেকে দ্বিতীয় অবশিষ্ট, মানে দ্বিতীয় ব্যয় আর কি, প্রথম অবশিষ্ট থেকে দ্বিতীয়বার যে ব্যয় করছে সেটা বিয়োগ করলেই যে টাকাটা আমার কাছে ছিল সেটা পাবো। এটা একটা সমীকরণের মতো চিন্তা করতে পারেন। তাহলে এখান থেকে লসাগু কত হবে, 21। তাহলে 3×7=21, 3×4=12x, 5x। এটা আরেকবার বলবো, সমস্যা নেই। তাহলে আপনার 7 দিয়ে 21 কাটলে 3, তাহলে x/3 = 1000, অতএব x সমান হবে 3000 অ্যান্সার। এটাই আপনার মোট সম্পত্তি। এখানে x ধরলেও হবে, 1 ধরলেও হবে। কেন x ধরলাম, যখন আমি 1 ধরবো তাহলে 1/3 এটা আমার বের করতে ঝামেলা হবে। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে, প্রশ্ন প্র্যাকটিস করলে আপনি বুঝে যাবেন। খুব ভালো প্রশ্ন ছিল যে এখানে আমি 1 ধরলাম না কেন, 1 ধরলেও করা যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে x/3 এটা লেখা যায়, কিন্তু 1/3 এটা আমি কি লিখবো, এভাবেও করা যাবে, কিন্তু এটা করলে আপনারা দ্রুত বুঝবেন না, এই জন্য আমি এক্সটা ধরে নিছি। কারণ এই এক ব্যক্তি তার মোট সম্পত্তির এত অংশ ব্যয় করছে। এখন এই মোট সম্পত্তি যদি আমি 1 ধরি, তাহলে 1-এর এইটা ব্যয় করতে গিয়ে আমার একটা ঝামেলা হয়ে যাবে ক্যালকুলেশনে, মানে বা জটিল হয়ে যাবে বুঝতে। এই জন্য এক্স ধরলে আমার সুবিধা হবে, এক্সের মানটা বের করতে পারবো। এখানে তোমাকে মোট সম্পত্তি বের করতে বলছে, ঠিক আছে? বিষয়টা আবার দেখেন, মোট সম্পত্তি এক্স অংশ, এখান থেকে একবার ব্যয় করছি, এক্সের এত অংশ ব্যয় করছি, তাহলে মোট সম্পত্তি থেকে যেটা ব্যয় করছি সেটা বিয়োগ করলে অবশিষ্ট। এই অবশিষ্ট সম্পত্তি থেকে আবার দ্বিতীয়বার ব্যয় করছি। মনে করেন আমার কাছে 50,000 টাকা ছিল, সেখান থেকে আমি 30,000 টাকা ব্যয় করলাম, ব্যয় করে দেখলাম যে আমার কাছে আর 20,000 টাকা আছে। তাহলে আমি যখন লাইনটা লিখবো কীভাবে লিখবো, 50,000 থেকে এই যে 30,000 বিয়োগ করলাম সমান হইলো 20,000। তাহলে এখানে আমার এটা ছিল অবশিষ্ট, এটা মনে করেন 50,000, এখান থেকে বিয়োগ করলেন 30,000, তাহলে আপনি 1,000 টাকা অবশিষ্ট পাইবেন কিনা? তাহলে আমার এই কথাটা ঠিক কিনা? এই যে লাইনটা লিখলাম এই বাস্তবে চিন্তা করেন, আর একবার দেখেন। এই জন্য ম্যাথের মধ্যে প্রবেশ করে যাবেন, নিজের ব্যবসায় হয়ে যাবেন, এখানে নিজেই সম্পত্তি চিন্তা করবেন। মনে করেন আপনার কাছে 50,000 টাকা অবশিষ্ট আছে, এই 50 মানে কত, অবশিষ্ট টাকা 4/7, মানে আপনাদের কম্পেয়ার করে দেখাই। এখান থেকে আপনি খরচ করছেন কত, এখানে আমরা খরচ করছিলাম কত, 5/21, এটা মনে করেন 5/21, আর আমি ধরে নিলাম যে আমি 30,000 টাকা খরচ করছি। তাহলে আমার কাছে ছিল এইটা অবশিষ্ট, এখান থেকে আমি এটা দ্বিতীয়বার ব্যয় করছি। তাই ব্যয় করার পর আমি দেখলাম যে আমার মানি ব্যাগ বা পকেটে 20,000 টাকা আছে।
তাহলে এখানে এই অবশিষ্ট টাকাটা 1000। তাহলে দেখেন তো এই লাইনটা ঠিক কিনা, যে আমার অবশিষ্ট সম্পত্তি থেকে যে একটা ব্যয় করার পর আমার পকেটে এইটা ছিল, এক্সের মানটা বের করলে শেষ, ম্যাথ শেষ। এই ছিল আজকের ভগ্নাংশ বা সম্পূর্ণ ভগ্নাংশ, এখানেই শেষ। এখন বলেন কার কি সমস্যা। করলাম এখন বলেন কার কি সমস্যা। তুই একটা অ্যাডভান্স ম্যাথ মাঝে মধ্যে করাই দিব আর কি। আশা করি বুঝতে পারছেন। ভগ্নাংশ শেষ করলাম, পরবর্তী ক্লাস হবে দশমিক নিয়ে কথা হবে। আহা, কারো তো কমেন্ট নাই কোনো। নেট ঠিক ছিল, আশা করি নেট, লাইট, সাউন্ড সবই ঠিক থাকবে। দেন সাউন্ডে যাদের প্রবলেম হয়, যাদের সমস্যা হইতে পারে নেটওয়ার্কের, মানে আপনাদের ব্যক্তিগত নেটের, কারণ ভালো মাইক্রোফোন ইউজ করতেছি, সমস্যার কথা না, তারপর নেট প্রবলেমের জন্য হতেও পারে। ক্লিয়ার? আজকের ক্লাস কি বুঝতে পারছেন? প্রত্যেকটা চ্যাপ্টারেরই যখন আমরা সেকেন্ড পার্ট করব বা থার্ড পার্ট করব, তখন একটু কিছু অ্যাডভান্সমেন্ট থাকবে। আমরা চ্যাপ্টারটা শেষ করব, কিছু একটা অ্যাডভান্সমেন্ট থাকবে। আর এগুলা করলে কি হয়, মাথার মধ্যে হচ্ছে আপনার চিন্তা শক্তি বৃদ্ধি পায়, বা একটা ম্যাথ, বড় বড় ম্যাথ সমাধান করার একটা আইডিয়া চলে আসে। যখন আপনি 4-5টা এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করবেন, আপনার মাথাটা একটু খুলে যাবে। হ্যাঁ, বারবার প্র্যাকটিস। তবে আমার মনে হয় ধাপটা তো একদম ইজি। আপনাদের এরপর আমি উদাহরণ দিয়ে কীভাবে বোঝাবো, এই যে 50-30 দিয়ে বোঝাইলাম, বিষয়টা দেখেন, এটা একদম আমার কাছে পানির মতো সহজ অঙ্ক লাগে। মোট সম্পত্তি আমি জানি না, ধরে নিয়েছি এক্স, এক্সের এত অংশ ব্যয় করলাম। এখন আমার মোট সম্পত্তি থেকে যেটা ব্যয় করলাম সেটা বিয়োগ করলে অবশিষ্ট পাবো। এই অবশিষ্ট সম্পত্তি থেকে আবার দ্বিতীয়বার ব্যয় করলাম এই টাকাটা। এখন মনে করেন অবশিষ্ট আছে 50,000 টাকা, এখান থেকে দ্বিতীয়বার ব্যয় করলেন 30,000 টাকা, তাহলে বাকি থাকবে 20,000 টাকা, এখানে বাকি থাকবে 1,000 টাকা। তাহলে অবশিষ্ট সম্পত্তি থেকে যেটা দ্বিতীয়বার ব্যয় করলেন, সেই অবশিষ্ট থেকে দ্বিতীয়বার ব্যয় বিয়োগ করলে যেটা পকেটে থাকবে সেটা পাইবেন। এখান থেকে এক্সের মান বের করলে তো হচ্ছে, আর কি লাগে? এরপর আর কি বলবো বলেন? ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, এ পর্যন্ত থাকুক আজকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।